রাজধানী কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন এই মামলায় তাদের গ্রেফতার দেখানো সহ 7 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ রাশিদুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেয়। এর আগে গত 13 সেপ্টেম্বর নিউ মার্কেট থানার উপপরিদর্শক মোহাম্মদ সজীব মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে 3টি কারখানা খুললেও এখনও বন্ধ রয়েছে 22টি শিল্প কারখানা। শিল্প পুলিশ বলছে 1863 কারখানার মধ্যে শিল্পাঞ্চলে খোলা রয়েছে 1673টি কারখানা। তৈরি পোশাক রপ্তানি কারখানা মালিকদের সংগঠন বিজিএম এর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, সকাল থেকেই অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। সার্বিক পরিস্থিতি কেমন যাবে সেটা বলা যাবে দুপুরের পর। পরিস্থিতির উন্নতি হলে আগামী শনিবার বন্ধ সব কারখানা খুলে দেওয়া হবে বলেও তিনি জানান। এদিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা। 9 দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন দর্শকপ্রিয় চ্যানেল এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। বুধবার সকালে তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান। উত্তর আমেরিকায় এনটিভির সম্প্রচার পার্টনার সাউন্ড ভিউ ব্রডকাস্টের ভাইস চেয়ারম্যান সৈয়দ হোসাইন ও স্থানীয় বিএনপি নেতারা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। সাউন্ড ভিউ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তিনি প্রবাসে এনটিভিকে কিভাবে আরও বেশি দর্শকের কাছাকাছি নিয়ে যাওয়া যায় ও আধুনিক করা যায় সে বিষয়ে খোঁজখবর নেবেন। ডিজিটাল মিডিয়ায় আরও বেশি ভূমিকা রাখতে এবং বিশ্বের সর্বোচ্চ এনটিভিকে পৌঁছে দিতে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে তিনি স্থানীয় একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথেও বৈঠক করবেন। এনটিভি বাংলাদেশে সম্প্রচার শুরু করার কিছুদিন পর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকেও সম্প্রচার শুরু করে। যুক্তরাষ্ট্র সফরকালে তার সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান বাদল। তারা দুজনেই যুক্তরাষ্ট্রের স্থানীয় একাধিক ব্যবসায়ী গ্রুপের সাথে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দিতে আদেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ সকালে এই আদেশ দেন। লিখিত আদেশে বাংলাদেশ ব্যাংককে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর আগে 4 সেপ্টেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কোম্পানির অন্য সব ব্যবসার ক্ষেত্রে ঋণ ও তা পরিশোধের তথ্যাদি সহ কয়েকটি বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান রিট করেন। এর প্রেক্ষিতে 5 সেপ্টেম্বর বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করে সেগুলোর ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন, সাধারণ নিরপরাধ ব্যক্তি যাতে কোনোভাবেই হেনস্থার শিকার না হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ে এক মত বিনিময় শেষে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৃথক 2টি হত্যাকাণ্ডে দুঃখজনক মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। পুলিশের মনোবল বাড়িয়ে তাদেরকে জনমাধ্যম করার কাজ চলছে বলেও তিনি জানান। কালকে দেখলাম যে ইউনিভার্সিটি ওই যে জাহাঙ্গীরনগর এখানে ধরেন যে তারা তো সবচেয়ে শিক্ষিত, এরা তাদের ক্ষেত্রে এই সচেতনতা আসতে হবে। মানে হয় একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্দ করেন, কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কিন্তু অধিকার নেই। আইনের হাতে তাকে সোপর্দ করতে হবে। তা আপনাদের কাছে আমার অনুরোধ, শুধু যারা দোষী তাদেরই নাম দেন, অন্য কারোর নাম দেন না। অন্য কাছে নাম দিলে এটা করতে তদন্ত করতে সময়ও বেশি যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয়ে দিয়ে খেয়াল রাখতে হবে। জনগণের একটা আশা, তারা যেন জনবান্ধব পুলিশ হতে পারে।
বাজেট সহায়তা ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারে বাংলাদেশকে ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। এছাড়া জ্বালানি খাতে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো নির্মাণ, রোহিঙ্গাদের সহায়তা ও অর্থায়ন করবে সংস্থাটি। এসব তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজার। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান মার্টিন রেজার। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় তার অনুমোদন হতে পারে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট কাজে বলছে কী কী সহায়তা দেবে এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে সাথে অন্যান্য ডোনারের ব্যাপারে বলেছে তারা একসাথে কোঅর্ডিনেট করবে এবং ফান্ড, কারিগরি সহায়তা এবং অন্যান্য ব্যাপারে তাদের কোনো কার্পণ্য থাকবে না। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেওয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ দেওয়া হবে তার অনুমোদন দেওয়া হবে। আগের মতোই সহায়তা অব্যাহত থাকবে। গুমের অভিযোগ এনে সাবেক সেনা কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের কথা রয়েছে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মইদুল ইসলাম। আমরা সরাসরি তার সাথে যোগাযোগ করছি। মইদুল, মামলা দায়েরের ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন? কোন পর্যায়ে রয়েছে এই বিষয়টি? হ্যাঁ লোপা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, তাকে গুম করা হয়েছিল 2018 সালের 27 ডিসেম্বরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে। তো সেই অভিযোগে 3 জন সাবেক সেনা কর্মকর্তা এবং 7 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিনি সিএমএম করে মামলা করেছেন। তো সেই মামলার বিষয়ে আমরা বিস্তারিত সেই বাদীর কাছেই আমরা শুনবো। আমরা সরাসরি তার সাথে কথা বলছি। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি কর্নেল রিটায়ার্ড তৌহিদ। আমি 2015 সনে সেনাবাহিনী থেকে চাকরি শেষ করে অবসর নিই। পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে আমি সেনাবাহিনীর ইউনিফর্ম পরলেও কোনো ক্যান্টনমেন্টে চাকরি করিনি। আমার জন্য নির্দেশ ছিল আমি এন্টি আওয়ামী লীগার এবং এন্টি ইন্ডিয়ান, যে ঢাকা থেকে কমপক্ষে 300 কিলোমিটার দূরে আমাকে রাখতে হবে। এরপর রিটায়ারমেন্টের পরে শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়া বিএনপি নেত্রী, তার নিরাপত্তার দায়িত্বে আমার সিনিয়র। সেনাবাহিনীকে ঢালাওভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, দেশের যেসব স্থানে পরিস্থিতি শান্ত সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া অনাকাঙ্ক্ষিত। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র জনতার আন্দোলনে নিহতের পরিবার এবং আহতদের সাথে সাক্ষাৎকালে তিনি কথা বলেন। পরে মির্জা ফখরুল জেলায় ছাত্র জনতার আন্দোলনে নিহত 4টি পরিবার এবং আহত 43 জনের হাতে মোট 15 লক্ষ টাকা তুলে দেন। জেলার সিনিয়র নেতারা এ সময় উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতেই দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। উন্মুক্ত টেন্ডার ছাড়া বিদ্যুৎ ও গ্যাস খাতে কেউ কাজ পাবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খান। তিনি জানান, লোডশেডিং আরও কমে আসবে। সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। বলেন, গ্যাস উত্তোলনে দেশে 100টি কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতের ব্যাপারে আমরা যেহেতু কমিটি করছি, সেই কমিটির ভিত্তিতে, সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। আর ভবিষ্যতের ব্যাপারে আমরা জ্বালানি বিদ্যুৎ খাতে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প গ্রহণ করা হবে না, কোনো টেন্ডার
গ্রহণ করা হবে। আমরা এই G2G এবং অন্যান্য যেটা ওই যে কি বলে যে নেগোসিয়েশনের মাধ্যমে, আপনারা তো জানেন 2010 সালের আইনকে তো আমরা ব্যবহার করতেছি না। তো সুতরাং আমরা সামনে আশা করি যে এই ধরনের অনিয়ম আর হবে না। রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। রাষ্ট্রপক্ষ 4টি হত্যাসহ 5টি মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করেছিল। গত 17 সেপ্টেম্বর র্যাবের একটি টিম ঢাকার সাভার থেকে তুষার কান্তি মণ্ডলকে আটক করে। ছাত্র জনতা বিপ্লবের সময় ঢাকায় গুলিতে নিহত রংপুরের তাহির জামান হত্যাসহ 5টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সকালে রংপুরের মেট্রোপলিটন আমলি আদালত 2-এ হাজির করা হয়। আদালতের বিচারক আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 5ই অগাস্টের পর থেকে তুষারকান্তি মণ্ডল পলাতক ছিলেন। হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আলিম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে তারেক রহমানের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, ভুয়া অভিযোগে এক ছাত্রলীগ নেতা মামলাটি দায়ের করেছিলেন। এটি মিথ্যা প্রমাণিত হওয়ায় বিচারক মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন। 2014 সালের 15 ডিসেম্বর লন্ডনের একটি পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে মানহানির অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান খান তুহিন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংগঠিত মব জাস্টিস এবং নৈরাজ্য প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচি পালিত হয়েছে। সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ঢাবি ও জাবিতে সংগঠিত হত্যাকাণ্ডের নিন্দা জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আহ্বান জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান মব জাস্টিস বন্ধ করতে সরকারের প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিচারহীন কোনো হত্যাকাণ্ড সমর্থন করে না। আমরা স্পষ্ট ঘোষণা করছি, বাংলাদেশে কোথাও যদি মব জাস্টিস হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে রুখে দাঁড়াবে। দেশের কোথাও মব জাস্টিস যদি তৈরি হয়, আপনারা দ্রুত, এখন যেহেতু সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ মাঠে আছে, র্যাব মাঠে আছে, সকলকে অবহিত করুন এবং এই মব জাস্টিসকে আপনারা বন্ধ করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের মাঝে 200 বান ঢেউটিন, 100 কৃষকের মাঝে ধানের চারা বিতরণ করেছে বিএনপি। দুপুরে পরশুরামে একটি অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ক্ষতিগ্রস্তদের হাতে টিন ও ধানের চারা তুলে দেওয়া হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। এর আগে ছাগলনাইয়া উপজেলার ঈদগাহ ময়দানে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেন রফিকুল আলম মজনু। এ সময় উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহাল সহ 9 দফা দাবিতে মানববন্ধন করেছে রাজবাড়ী বিডিআর কল্যাণ পরিষদ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে। ওই হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন শাহাদাত বরণ করেন। হত্যাকাণ্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ বলে 18,520 বিডিআর সদস্যকে চাকুরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে তৎকালীন ফ্যাসিস্ট সরকার। ফলে হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে। পরে মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কুষ্টিয়া পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হল জাতীয় বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের টাওয়ার। দুপুর 12টার দিকে টাওয়ারটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের ঈশ্বরদী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় সপ্তাহখানেক আগে থেকেই ওই সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। টাওয়ারটি পদ্মায় বিলীন হওয়ার পরও বিদ্যুৎ সঞ্চালনে কোনো অসুবিধা হচ্ছে না বলে জানান তিনি। এর আগে ভেড়ামারা থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হতো, এখন বিকল্প হিসেবে ফরিদপুর থেকে রাজবাড়ীতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
মেহেরপুরকে নিজ জেলা মনে করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে সবার সহযোগিতা চান নবনিযুক্ত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সহযোগিতা চান। জেলা প্রশাসক বলেন, সবাই মিলে কাজ করলে জেলায় কোনো অপরাধ সংগঠিত হবে না। জেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও খাগড়াছড়িতে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন। সকালে লক্ষ্মীছড়ি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকা ভুজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 1 টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে। এই বাজারের উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। 1 টাকার এই বাজার থেকে 500 পরিবার পণ্য সংগ্রহ করে, যার মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, তেল, ডিম, মাছ, মুরগি, কাপড়, শিক্ষা উপকরণ সহ 19 ধরনের পণ্য। এছাড়াও 60টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, সেলাই মেশিন, ছাগল, কৃষিপণ্য, সার ও বীজ বিতরণ সহ 8 শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। Home Advisor Jahangir Alam Chaudhary said that no one has a right to take the law into their own hands. If anyone commits any crimes, then the person should be handed over to the law enforcement. People have no right to take the law into their own hands, the advisor said in reply to a reporter's query about the ongoing mob lynching. The advisor suggested creating mass awareness among the people to stop such mob justice so that no innocent person become the victim of harassment at any point. Regarding the meeting with police officials, the advisor said that the police force suffered a lot and that is why they have struggled to work. There remains uncertainty regarding a potential bilateral meeting between Chief Advisor Professor Muhammad Yunus and Indian Prime Minister Narendra Modi during their upcoming visit to the United States. Indian Foreign Secretary Vikram Misri addressed the matter during a media briefing, saying that several bilateral meetings for Modi are still a work in progress. His reply came in response to a question about the possibility of a bilateral meeting between Modi and Yunus. Modi will meet with US President Joe Biden as well as the Prime Ministers of Japan and Australia during the Quad Leaders Summit. However, a possible meeting between Modi and Yunus remain unconfirmed. Advisor Muhammad Fozlul Kobir Khan has assured that there will be no shortage of gas or electricity in the country due to the dollar crisis. The load shedding that the people experience has been nearly overcome, he told journalists today, expressing optimism that the situation would continue to improve. Regarding the payment for electricity from India's Adani Power, he mentioned that the government has requested $1 billion United States each from the World Bank and the ADB as budget support. From these funds, the government aims to settle dues related to electricity and gas, helping mitigate any future crises. On the issue of rental power plants, the advisor noted that no decisions has been made yet as existing contracts are still in force. The World Bank will provide support in reforming banking and other sectors in Bangladesh. Finance and Commerce Advisor Dr. Salahuddin Ahmed said this after a meeting with Martin Razor, Vice President for the South Asian region of the World Bank, at his Secretariat office today. He said they discussed various projects with the World Bank's South Asia Vice President and his team, including budget support, assistance in the energy sector, fertilizer imports, food, and post-flood aid. PNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir has said giving magistracy power to the army in areas where the situation is peaceful and political leaders addressing people's issue is unwise. He was speaking at a view exchange meeting at Thakurgaon today. Highlighting the administration's failure to maintain law and order, Fakhrul supported the interim government's decision to give the army the magistracy power in the areas that have gone out of control. He warned the government of deferring action that may lead to a boomerang effect for both law enforcers and the people. Fakhrul hopes for peaceful and acceptable elections with participations of all parties. NTV Chairman Mohammad Mossadegh Ali went to the United States of America on a 9-day visit. He reached New York's JFK Airport on Wednesday morning by Emirates flight. NTV's broadcast partner in North America's Sound View Broadcast Vice Chairman Syed Hussain and local BNP leaders accorded him reception at the airport. During the visit, Mossadegh Ali will gather updated information to enrich the most popular television NTV with modern technology and digital media. He will hold meeting with United States technology firms in this regard.
NTB Chairman Mohammad Mossaddeq Ali is accompanied by renowned businessman and IFIC Bank former Chairman Lutfur Rahman Badal in the visit. They will talk to several United States business groups about opening avenues of foreign investment in Bangladesh. বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে যে $2 বিলিয়ন প্রতিশ্রুতি মিলেছে তা থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আর আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশকে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রেজর। সচিবালয়ে পৃথক অনুষ্ঠানে তারা একথা জানান। রোকনউদ্দিনের রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বাংলাদেশের বকেয়া প্রায় $220 কোটি মার্কিন ডলার, যার মধ্যে ভারতের আদানি পাওয়ারেরই বকেয়ার পরিমাণ $80 কোটি মার্কিন ডলার। এই পাওনা মেটাতে দাতা সংস্থার সহায়তা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট উপদেষ্টা জানান, বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংক ও এডিবির কাছ থেকে পাওয়া অর্থের একটা বড় অংশ ব্যয় হবে এসব পাওনা মেটাতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে আমরা বিশ্বব্যাংকের কাছে $1 বিলিয়ন বাজেটারি সাপোর্ট চাইছি, যাতে আমরা গ্যাসের বিল দিতে পারি এবং আমরা বিদেশ থেকে যে বিদ্যুৎ কিনি সেটার বিল দিতে পারি। এটা আমরা $1 বিলিয়ন বিশ্বব্যাংকের কাছে চেয়েছি, আর $1 বিলিয়ন চেয়েছি আমরা কাছে, কে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে। বিভিন্ন গণমাধ্যমে ভোলায় 5 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের যে সম্ভাব্য মজুতের তথ্য এসেছে তা সঠিক নয় উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে সেখানে। এ সময় তার কাছে প্রশ্ন ছিল দেশ জুড়ে লোডশেডিং পরিস্থিতি নিয়ে। লোডশেডিংয়ের কতগুলো কারণ ছিল, সেটা আমরা মোটামুটি এখন কাটিয়ে এসেছি। এদিকে সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট। এ সময় বাজেট ও ব্যাংক সহ আর্থিক খাতের সংস্কারের সহায়তা, জ্বালানি সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয় বলে জানান অর্থ উপদেষ্টা। বাজেট সাপোর্ট, তারপর আমাদের হেল্প ইন এনার্জি সেক্টর, ইভেন ফার্টিলাইজার ইম্পোর্ট, রোহিঙ্গাদের সাপোর্ট, এটা নিয়ে কথা হয়েছে। সব ব্যাপারই আমরা যেগুলো বলেছি প্রপোজাল, দে আর ভেরি পজিটিভ এবং মোটামুটি কিন্তু কংক্রিট করে বলছে কী কী সহায়তা দেবে। আর ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কয়েক ধাপে বাংলাদেশকে $2 বিলিয়ন দেবার অনুমোদন মিলবে বলে জানান মার্টিন রেজর। আগামী বছরের জুনের মধ্যে $2 বিলিয়ন ঋণ সহায়তা দেবার বিষয়ে আলোচনা হয়েছে। বাজেট সহায়তা, আর্থিক খাত সংস্কার, অবকাঠামো নির্মাণ, জ্বালানি সহ বিভিন্ন খাতে এই অর্থ দেয়া হবে। ডিসেম্বরে বিশ্বব্যাংকের বোর্ড সভায় কখন কিভাবে এই অর্থ মিলবে তার অনুমোদন দেয়া হবে। আগের মতোই বাংলাদেশের জন্য সহায়তা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাসহ বেশ কিছু প্রকল্পের অবকাঠামো নির্মাণেও এই অর্থ ব্যয় হতে পারে বলে জানান তিনি। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। কাল থেকে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। একই সঙ্গে চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন। বিকেলে রাজধানীর ইস্কাটনে DMTCL কার্যালয়ে এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ। তিনি আরও বলেন, শুধু শুক্রবারে মেট্রো রেল চলবে বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। তিনি জানান, কাজীপাড়া স্টেশন মেরামতে খরচ হয়েছে $20,50,000 টাকা। দ্রুত সময়ের মধ্যে মিরপুর 10 স্টেশন চালুর কাজও চলছে। প্রতিদিন গড়ে 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। এ মাসে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় $20,67,03,551 কোটি টাকা। ছাত্র জনতার বিক্ষোভ চলাকালে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্টেশন দুটি।